নমস্কার এবং আদব ভাইয়া, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আমরা আজকে আবার চলে আসলাম আমাদের এমসিকিউ ভার্সের 6 নম্বর ক্লাস নিয়ে। আমাদের আজকের টপিক হইতেছে, আমাদের অধ্যায় হইতেছে রসায়নে নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের 5 নম্বর অধ্যায়, যেটা রাসায়নিক বন্ধন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমাদের প্রতি বছরে এমসিকিউ চলে আসে, তো আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো দেখবো, ঠিক আছে? মানে এমসিকিউ সলভ করার মাধ্যমে মানে পুরো অধ্যায়টাকে একবার কি করে ফেলবো, আবার রিভিশন দিয়ে ফেলবো, ঠিক আছে? তো শুরু করা যাক আমাদের প্রথম বহু নির্বাচনী এমসিকিউ দিয়ে। দেখো প্রশ্ন কি বলছে, যে আকর্ষণ বলের মাধ্যমে অণুতে পরমাণু সমূহ যুক্ত থাকে সেটাকে কি বলে? সেটাকে কি বলে? এটা প্রশ্ন বলছে। ক নম্বরে বলছে ইলেকট্রন আসক্তি, কতে বলছে তড়িৎ-ঋণাত্মকতা, গতে বলছে রাসায়নিক বন্ধন, ঘতে বলছে ভ্যান ডার ওয়ালস। দেখো আমাদের এখানে আয়নীকরণ শক্তির মাধ্যমে কি ক্যাটায়ন অ্যানায়ন মিলে তোমার বন্ধন গঠন করে। এরপর ইলেকট্রন শক্তির মধ্যে দুইটা অধাতু পরমাণু, মানে তোমার আয়নীকরণ শক্তির মধ্যে তোমার ধাতু অধাতু এগুলো মিলে কিন্তু তোমার বন্ধন গঠন করছিল, তাই না? আর তোমার ইলেকট্রন শক্তির বেলায় দুটা অধাতু পরমাণু ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগির মাধ্যমে বন্ধন গঠন করে। এরপরে তোমার আছে ধাতব বন্ধন, দুটো ধাতব পরমাণু মিলে বন্ধন গঠন করে। তোমার আয়নিকের মাধ্যমে বন্ধন গঠন করতে পারে, তোমার ইলেকট্রন শক্তির মাধ্যমে বন্ধন গঠন করতে পারে, ধাতব বন্ধনের মাধ্যমেও বন্ধন গঠন করতে পারে। তো এখানে মানে স্পেসিফিকলি আমরা বলতে পারবো না ইলেকট্রন শক্তি, আয়নীকরণ শক্তি এখন বলতে পারবো না, আমাদের রাসায়নিক বন্ধনে বলতে হবে। কারণ এই রাসায়নিক বন্ধনের মধ্যে কি পড়ে, তোমার আয়নীকরণ শক্তি পড়ে, ইলেকট্রন শক্তি পড়ে, তড়িৎ ঋণাত্মকতা পড়ে, এগুলো পড়ে, ঠিক আছে? তো আনসার কোনটা হবে? এখন হবে রাসায়নিক বন্ধন। নিচের পুঞ্জগটি গঠনকালে প্রতিটি পরমাণু নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস। নিয়নের সংখ্যা কি ভাইয়া? এই নিয়ন। আর নিয়নের পারমাণবিক সংখ্যা কত? 10। এটা পারলে আমাদের আনসার হয়ে যাবে। নিজের পুঞ্জগুলি গঠনকালে প্রতিটি পরমাণু নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে, মানে 10 পারমাণবিক যে নিয়ন সেটার মতো কার আচরণ করে। দেখো এখানে কে এফ আছে, দেখো কে এফ যদি আমরা ভাঙি, কে এফ কে যদি আমরা ভাঙি, কে এফ এর ভাঙলে কিভাবে হবে ভাইয়া? কে প্লাস এফ মাইনাস হবে না? কে প্লাস এফ মাইনাস হবে না? কে প্লাস মানে কি? পটাশিয়াম। পটাশিয়াম থেকে যদি একটা যদি ইলেকট্রন যায়, সেক্ষেত্রে কি হবে? এটা হবে আর্গনের মতো। এটা কার মতো হবে? এটা হবে আর্গনের মতো। তারপর এফ মাইনাস ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 9। সে যদি একটাই যদি ইলেকট্রন গ্রহণ করে, তার পারমাণবিক সংখ্যার মতো হবে, নিয়নের মতো হবে। তাহলে দুইটা কিন্তু নিয়নের মতো হয় না, একটা আর্গন একটা নিয়নের মতো হয়েছে। আচ্ছা এখন 2 নম্বরটা দেখি। সিএএস মানে কি? ক্যালসিয়ামের জুটনি কত? 2। তো C2+, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 20। 20 থেকে দুইটা ইলেকট্রন যদি বাদ যায়, কার মতো হবে? আর্গনের মতো হবে, 18। ঠিক আছে? তো এই যেগুলা বোঝার জন্য কিন্তু আমাদের পারমাণবিক সংখ্যা, মৌলের প্রতীকের যে তোমার কোন মৌলটা বোঝানো হয়েছে চিনতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু বুঝতে হবে, এগুলো না বুঝলে কিন্তু এগুলো কঠিন হয়ে যাবে, ঠিক আছে? কত মুখস্থ করবে? এই যে এই এমসিকিউটা যে তোমাদের পরীক্ষায় আসে এমন কোনো কথা নাই, এটাকে যদি একটু যদি ঘুরিয়ে দেওয়া হয় তখন তোমার ধরা খেয়ে যাবে, ঠিক আছে? কারণ 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত তোমাদের পারমাণবিক সংখ্যা, এরপরে মৌলের বহর সংখ্যা, এগুলো তোমাদের বুঝতে হবে, নাম সহ তোমাদের মুখস্থ থাকতে হবে, তাহলে সহজে করতে পারবে, ঠিক আছে? ক্যালসিয়াম 2+ মানে কি? আর্গনের মতো। এবার এস সালফার, S2-, সালফার কত? 16। সে দুইটা ইলেকট্রন গ্রহণ করলে কত হবে? 18 হবে। 18 কার মতো? আর্গনের মতো। এই দুইটা আর্গনের মতো হয়ে গেছে। MgO দেখি, Mg2+, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 12। সে যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে তার মতো হবে, নিয়নের মতো হবে। এরপরে অক্সিজেন কত? 2-, না? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। সে যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে কার মতো হবে? নিয়নের মতো হবে। এই যে আমাদের নিয়নের মতো হয়ে গেছে এটা। NaCl, Na+, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। সে যদি একটা ইলেকট্রন বাদ দেয় কার মতো হবে? নিয়নের মতো হবে। Cl-, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। সে যদি একটা গ্রহণ করে কার মতো হবে? আর্গনের মতো হবে। আমাদের প্রশ্ন কি বলছে? নিচের কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণু নিয়নের মতো আচরণ করবে? দেখো এটাও নিয়ন, তাহলে কোনটা করবে? MgO করবে। এখন যদি প্রশ্ন করতো কোনটা আর্গনের মতো আচরণ করে, তখন তাহলে এটা বার করে এটা বার করে, তখন B নম্বরটা হইতো। বুঝতে পারছো? আচ্ছা এরপর দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে? ক্যালসিয়াম অক্সাইড মানে কি ভাইয়া? ক্যালসিয়াম অক্সাইড মানে হচ্ছে এই যে CaO, অর্থাৎ এই যেটা ওখানে দেওয়া নেই। আচ্ছা এটা ভাঙলে কিভাবে হবে? Ca2+ O2-। ক্যালসিয়াম অক্সাইড কি ধরনের যৌগ? দেখো
ওই যে আয়নীকরণ শক্তিতে কি বলছিল, দুইটা মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন, এই দুইটার যে কোন বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে, এই আয়নীকরণ শক্তির মাধ্যমে আবদ্ধ থাকে। এই যে পজিটিভ বিশিষ্ট আয়নকে ক্যাটায়ন বলে, নেগেটিভ চার্জ বিশিষ্ট আয়নকে অ্যানায়ন বলে, ঠিক আছে। এদের মধ্যে কোন বন্ধন আছে, এদের মধ্যে আয়নীকরণ বন্ধন আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে পোলার বলছে, এই পোলার দেখো আমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে, ওই যে পানিকে বিশুদ্ধ পোলার সমযোজী যৌগ বলা হয়, এক্সটেন্ড হোক বলতেছে, ঠিক আছে। এরপরে পানি হইতেছে পোলার দ্রাবক, তাই না। এই যে কোন যৌগটি জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে, দেখো ভাইয়া আমাদের কিন্তু দেওয়া আছে বিদ্যুৎ পরিবহন করে কারা, যারা তোমার আয়নীকরণ বন্ধন যারা দেখায় তারা বিদ্যুৎ পরিবহন করে, সমযোজী বন্ধনের যারা দেখায় তারা বিদ্যুৎ পরিবহন করে না। আবার আয়নীকরণ বন্ধন যারা দেখায় তারা কিন্তু ক্যালাস গঠন করে, যারা সমযোজী বন্ধনে আবদ্ধ তারা কিন্তু ক্যালাস গঠন করে না, তাই না। আচ্ছা, তো দেখো আমাদের এখানে আয়নীকরণ বন্ধনটা দেখতে হবে। এখানে NaCl, NaCl এর কি আছে, Na প্লাস Cl মাইনাস, হ্যাঁ এটা আয়নীকরণ শক্তি। CaCl2, Ca2 প্লাস Cl মাইনাস, এটা কি, এটা হইতেছে আয়নীকরণ শক্তির মধ্যে পড়ে। এরপর HCl, H প্লাস Cl মাইনাস, ঠিক আছে। এবার C6H12O6, দেখো ভাই তোমাদের বইয়ে কিন্তু যে বিদ্যুৎ পরিবহনের একটা টপিক আছে না, এখানে স্পষ্টভাবে লেখা আছে চিনি, চিনি তো কি করে না, বিদ্যুৎ পরিবহন করে না। চিনি কি করে না, চিনি বিদ্যুৎ পরিবহন, চিনির সংকেত কি, এই যে C6H12O6, তাই না। একটা সেকেন্ড আমি চিনি দেখছিলাম মনে হইতেছে, একটা শিওরে বলতেছি, বিদ্যুৎ পরিবহন চিনি জলীয় দ্রবণ, এই দেখো তোমার কি বলছে, NaCl এর জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবহন করে কিন্তু চিনির জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবহন করে না। কাজেই এখানে আবার দেওয়া আছে কি, দেখো কাজেই গ্লুকোজ দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না। হ্যাঁ, তাহলে চিনি বললো বিদ্যুৎ পরিবহন, কারণ দেখো তোমার যে এরকম চিনির সংকেত কি, চিনির সংকেত হচ্ছে C12H22O11, এই দুইগুলো এগুলো কারা, এগুলো তোমার যে এটা হচ্ছে গ্লুকোজ, এটা হচ্ছে চিনি। গ্লুকোজ এটাকে কি বলা হয়ে থাকে, চিনি বা সুক্রোজও বলা হয়ে থাকে। এটা কি করে না, এটা তোমার বিদ্যুৎ পরিবহন করে না, ঠিক আছে। তো বইয়ে যদি দেওয়া আছে উল্লেখই করা আছে, এটা আমরা আনসার হবে। তো আশা করছি এটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে ভাই। তো এখন দেখো ভাই আমাদের 5 নম্বর প্রশ্ন কি বলছে, কোনটি সমযোজী যৌগ, তাই না, কোনটি সমযোজী যৌগ। দেখো CH4 আছে, CaCl2 আছে, Al2O3 আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড আছে। দেখো CH4, ঠিক আছে, দুইটাই কি কার্বন একটা অধাতু, হাইড্রোজেন এক ধরনের অধাতু। তো দুইটা অধাতু মিলে কি করে, তার ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে তারা কি করে, বন্ধন গঠন করে। কারণ এটা হবে কি, এটা হবে সমযোজী যৌগ, এটা কি হবে, এটা হবে সমযোজী যৌগ, ঠিক আছে। তারা কিভাবে থাকে, তারা থাকতেছে এই যে কার্বন একটা থাকবে, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এটা কিন্তু এগুলো কিন্তু আমরা জীবাশ্ম অধ্যায় এটা কিন্তু দেখছিলাম, তাই না। এটা কি বলা থাকে, CH4 কে কি বলা হয়ে থাকে, মিথেন বা প্রাকৃতিক গ্যাস বলা হয়ে থাকে। CaCl2 দেখো, CaCl2 কি করে, তারা হইতেছে এই যে ক্যালসিয়াম দুটো ইলেকট্রন দান করে Ca2 প্লাস, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাস, অ্যালুমিনিয়াম O3 এটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়, এই যে অ্যালুমিনিয়াম O3 এটা কি গুরুত্বপূর্ণ। অ্যালুমিনিয়াম কি এক ধরনের অধাতু, অক্সিজেন কি অধাতু, কিন্তু এটা কি দুইটা অধাতু হওয়া সত্ত্বেও তারা কি করে, তারা আয়নিক বন্ধন গঠন করে। আমাদের বইয়ে স্পষ্টভাবে লেখা আছে Al2O3, মনে রাখবা Al2O3 তারা কি করে, তারা আয়নিক বন্ধন গঠন করে। কারণ দেখো এখানে অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন দান করে Al3 প্লাস হয়, অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে O2 মাইনাস লাভ করে, বোঝা গেল। ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম দেখো 2টা ইলেকট্রন দান করে ম্যাগনেসিয়াম 2 প্লাস, অক্সিজেন 2টা ইলেকট্রন দান করে গ্রহণ করে O2 মাইনাস গ্রহণ করে। তার মানে এই তিনটা হইতেছে কি, এই তিনটা হইতেছে আয়নিক বন্ধন, আয়নিক যৌগ, আর CH4 হইতেছে সমযোজী যৌগ। আশা করি আমরা বুঝতে পারছি। CO2 যৌগে কার্বনের সুপ্ত যোজনী কি, দেখো। আচ্ছা, এটা পরে দেখবো, আগে আমরা এই যে CO2 কিভাবে লিখলাম সেটা আগে দেখি। দেখো আমাদের বইয়ে কিন্তু যে রাসায়নিক সংকেত লেখার 3টা নিয়ম দেওয়া আছে, 3টা নিয়ম দেওয়া আছে। যখন আমরা রাসায়নিক সংকেতকে আমরা কিভাবে লিখবো, রাসায়নিক সংকেত লিখবো আমরা প্রতীকের ডান দিকে নিচের দিকে লিখবো। এই যে এটা অক্সিজেন কি একটা প্রতীক না, অক্সিজেনের ডান দিকে নিচের দিকে লিখছি সংকেতগুলা, ঠিক আছে। কতটা পরমাণু আছে, কতটা অণু আছে, সেগুলো আমরা লিখবো এভাবে। এটা প্রথমটা আমরা বুঝবো। 2 নম্বর কি বলছে দেখো, তারা যখন অণু গঠন করে,
অনেকগুলো পরমাণু মিলে যখন অণু গঠন করে তখন তাদের ক্ষেত্রে কি হয়, তাদের যোজন তো সেম না। যেমন ধর কার্বনের একটা যোজনী, অক্সিজেনের একটা যোজনী, ঠিক আছে, যোজনী তো সেম না। এই যে যোজনীগুলোকে যদি আমরা যদি সাধারণ সংখ্যা দিয়ে যদি আমরা যদি বিভাজ্য করতে না পারি, সেক্ষেত্রে তাহলে কি করবো, যোজনীটাকে একটা যোজনী একটাতে লিখবো, আর একটা যোজনী একটাতে লিখবো, মানে কার্বনের যোজনী অক্সিজেনে লিখবো, অক্সিজেনের যোজনীটা কি করে লিখবো আমরা, কার্বনে লিখবো, এরকম ছিল তাই না। এরপরে দেখো আরেকটা কি বলছে, 3 নম্বর নিয়ম কি বলছে, যদি বিভাজ্য হয়, দুইটা ভিন্ন পরমাণুর যদি যোজনীগুলো যদি বিভাজ্য হয়, একটা সাধারণ সংখ্যা দিয়ে যদি বিভাজ্য হয়, তাহলে সেটাকে আমরা প্রথমে ভাগ করব, ভাগ করে কি করব, এই যে এক্সচেঞ্জ করবো, আবার একটা একটাতে দেবো, একটাতে দেবো। দেখো এখানে দেখো আমরা কি জানি, কার্বনের যোজনী কত, এখানে 4, কার্বনের যোজনী কত 4, কার্বনের যোজনী কত 4, অক্সিজেনের যোজনী কত ভাইয়া 2, কার্বনের যোজনী 4, অক্সিজেনের যোজনী কত 2, তাই দেখো 4 কে যদি আমি যদি 2 দিয়ে ভাগ করি কত থাকে, 2 থাকে, ঠিক আছে। তো এটা কার যোজনী ভাইয়া, এটা দিয়েছে তোমার কার্বনের যোজনী, কার্বনের যোজনী। তো দেখো আমি কি করবো, এক্সচেঞ্জ করবো, একটাই দেবো, একটাই দিব। তো দেখো আমার এই যে কার্বন দিলাম, অক্সিজেন দিলাম, কার্বনের যোজনী কত 2, এখানে 2 দিলাম। বাড়িটাকে কিন্তু এভাবে লেখা যেত, এভাবে 2 না দিয়ে এখানে কিন্তু আবার এই যে 2 4 দেখা যেত, C2O4 দেখা দেওয়া যেত, ঠিক আছে। আমি যদি 2 দিয়ে 2টাকে ভাগ করলাম, তাহলে CO2 একই কথাই বোঝায়, এই দুইটা কি বোঝায়, এই দুইটা একই কথাই বোঝায়। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, CO2 যোগে কার্বনের সুপ্ত যোজনী কি, আমাদের বইয়ে কিছু মানে নাম দেওয়া আছে, সেগুলো আমরা দেখি আগে। প্রথমে কি আছে, যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন, যোজনী, পরিবর্তনশীল যোজনী, পরিবর্তনশীল যোজনী এবং সুপ্ত যোজনী। বোঝা গেল। এখন দেখো যোজ্যতা ইলেকট্রন মানে কি, এই যে পরমাণুর একটা পরমাণুর বাইরের শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে সব ইলেকট্রনগুলোকে কি বলে, তারা যোজ্যতা ইলেকট্রন বলে। বোঝা গেল। আচ্ছা, এখন যোজনী মানে কি, দেখো এই যে পরমাণুগুলা যখন অনুগঠন করে, দেখো এই যে CO2 একটা অণু না, কার্বন একটা পরমাণু, অক্সিজেন একটা পরমাণু, আবার O2 নিজে একটা অণু, ঠিক আছে, এগুলা আমরা জানি। এই যে পরমাণু যখন অণু গঠন করে, একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে যে যুক্ত হওয়ার যে ক্ষমতা, এই যে কার্বন যে অক্সিজেনের সাথে যে যুক্ত হয়েছে, এই যে ক্ষমতা, এটাকে কি বলে, এটাকে বলে যোজনী, ঠিক আছে। পরিবর্তনশীল যোজনী মানে কি, যে পরমাণু একাধিক কি আছে, যোজনী আছে। যেমন ধরো এই যে অক্সিজেনের যোজনী কত 2, সোডিয়ামের যোজনী কত 1, হাইড্রোজেনের যোজনী কত 1, মানে কি এদের একটাই যোজনী আছে। কিন্তু দেখো এই যে কার্বন কি আছে, এই যে কার্বনের কি কি যোজনী আছে ভাইয়া, 2 আছে, 4 আছে। সালফারের যোজনী কি আছে, 2 আছে, 4 আছে, 6 আছে। নাইট্রোজেনের কি আছে, 3 আছে, 5 আছে। ফসফরাসের কি আছে, 3 আছে, 5 আছে। এরপর আবার কপার আছে, কপারের ক্ষেত্রে 1 আছে, 2 আছে, ঠিক আছে না। তো এই যে একাধিক যে যোজনী আছে, তো এদেরকে কি বলে, এদেরকে বলা হয় পরিবর্তনশীল যোজনী, ঠিক আছে। এরপরে সুপ্ত যোজনী মানে কি, সুপ্ত যোজনী মানে হইতেছে সর্বোচ্চ যোজনী মাইনাস কি সক্রিয় যোজনী। সর্বোচ্চ যোজনী মানে কি, দেখো এই যে সালফারের ক্ষেত্রে সর্বোচ্চ যোজনী কত ভাইয়া, 2, 4, 6 আছে, 6টা সর্বোচ্চ যোজনী। কার্বনের ক্ষেত্রে কত, 4টা সর্বোচ্চ। নাইট্রোজেনের বেলায় 5টা সর্বোচ্চ, ফসফরাসের বেলায় 5টা সর্বোচ্চ, কপারের বেলায় 2, এটা কি সর্বোচ্চ যোজনী, ঠিক আছে। ওখানে কিন্তু আরে এটা কিন্তু মনে রাখতে হবে, এই যে তোমার আয়রনের ক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেকবার আসে, 2 আছে, 3 আছে, ঠিক আছে। তো এই যে আয়রনের ক্ষেত্রে সর্বোচ্চ যোজনী কত তোমার 3, এগুলো হচ্ছে সর্বোচ্চ যোজনী। আর সক্রিয় যোজনী মানে কি, এই যে তারা যে বন্ধন যে গঠন করে, এই যে বন্ধনে যে তারা কত মানে কোন যোজনীটা ইউজ করতেছে, এটা হচ্ছে তাদের সক্রিয় যোজনী। যে বন্ধনে যে যোজনীটা অংশগ্রহণ করতেছে সেটা হচ্ছে কি তার সক্রিয় যোজনী, ঠিক আছে। দেখো এখানে দেখো এই যে CO2 দেওয়া আছে, CO2 দেখো CO2 তে কার্বনের 4 নম্বর যোজনীটা ইউজ করছে, অক্সিজেনের 2 নম্বর যোজনীটা ইউজ করছে, ঠিক আছে। দেখো তাহলে এখানে আমরা কি করব,
কার্বনের সূত্রজনী বাই করবে। দেখো কার্বনের ক্ষেত্রে আমরা কিভাবে বের করবো, দেখো কার্বনের সূত্রজনী বেঁধে দেখো তোমার কি কার্বনের সর্বোচ্চ যোজনী কত, 4 না, তো 4 দিলাম। সক্রিয় যোজনী বন্ধনে কত নম্বর যোজনীটা ইউজ করতেছে, এই যে 4টা ইউজ হইতেছে। অক্সিজেনের 2, কার্বনের কত 4, তাহলে কার্বনের সক্রিয় যোজনী কত ভাইয়া 4, কত হবে তার সূত্র যোজনী 0। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কার্বনের সূত্র যোজনী কত হবে ভাইয়া 0। আচ্ছা, এবার দেখো নিচের কোনটি পানিতে অদ্রবণীয়? আয়নিক যৌগ পানিতে দ্রবণীয় হয়, সমযোজী যৌগ পানিতে দ্রবণীয় হয় না। আয়নিক যৌগ কেন দ্রবণীয় হয়? কারণ তার মধ্যে কি থাকে, পজিটিভ নেগেটিভ প্রান্ত থাকে। সমযোজী যৌগে এরকম পজিটিভ নেগেটিভ প্রান্ত থাকে না, এখানে তারা পানিতে দ্রবীভূত হয় না। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে দেখো CCl4, HCl, CH3, COOH, C2H5OH। ঠিক আছে, আচ্ছা এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইথানল বা অ্যালকোহল। ঠিক আছে, এই দেখো এই যে CH3COOH, C2H5OH, এটা কি করে? এটা তোমার এদের মধ্যে কি থাকে? এদের মধ্যে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক প্রান্ত থাকে। এ কারণে এটা কি হয়? পানিতে দ্রবণীয় হয়। এটা একটু ব্যতিক্রম। ঠিক আছে, এরা তোমার এই যে মানে সমযোজী বন্ধনের মধ্যে আবদ্ধ হওয়া সত্ত্বেও তারা কি করে? তারা তোমার পানিতে দ্রবণীয় হয়। এটা একটু ব্যতিক্রম। ঠিক আছে, কারণ এদের মধ্যে কি থাকে? আংশিক ধনাত্মক প্রান্ত থাকে এবং আংশিক ঋণাত্মক প্রান্ত থাকে। তো এরাও করে HCl, HCl এর মধ্যে তোমার H+ প্রান্ত থাকে, Cl- প্রান্ত থাকে, পজিটিভ নেগেটিভ প্রান্ত থাকে। কারণ এরা কি করে? পানিতে দ্রবণীয় হয়। CCl4 দেখো, এরা কিন্তু সমযোজী যৌগ, এরা পানিতে দ্রবীভূত হয় না। এরা পানিতে দ্রবীভূত হয় না, তার কোনটা হবে? এই যেটা হবে। এখন দেখো এই যে পানিতে দ্রবীভূত হয় না কারা কারা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা আর কি কি দেখবো? পানিতে দ্রবণীয় হয় না। দেখো এই যে সকল আয়নিক যৌগগুলো কি পানিতে দ্রবণীয় হয় না, কিছু ব্যতিক্রম আছে। যেমন কি সিলভার ক্লোরাইড, AgCl, এটা কি আয়নিক বন্ধন থাকা সত্ত্বেও তারা কি করে? তারা পানিতে দ্রবীভূত হয় না। ঠিক আছে, তারপরে CCl4 তো আছে, এরপরে তোমার বেরিয়াম সালফেট আছে। ঠিক আছে, বেরিয়াম সালফেট আছে, আর কি আছে? আচ্ছা একটু কি মনে রাখো, এই যে সিলভার ক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড, বেরিয়াম সালফেট কি না, এরা পানিতে দ্রবীভূত হয় না। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো কি বলছে, নিচের কোনটি বিদ্যুৎ অপরিবাহী? একই কথা, যারা আয়নিক বন্ধনে আবদ্ধ তারা বিদ্যুৎ পরিবহন করে, যারা সমযোজী বন্ধনে আবদ্ধ তারা বিদ্যুৎ পরিবহন করেন। একই কনসেপ্ট। ঠিক আছে, লোহার টুকরা এরা বিদ্যুৎ পরিবহন করে। C2H5OH, ইথানল, অ্যালকোহল, এরা বিদ্যুৎ পরিবহন করে। NaCl দ্রবণ, এটা তো আয়নিক দ্রবণ, এটাও বিদ্যুৎ পরিবহন করে। কঠিন CaCl2, একটু মনে রাখবা, কঠিন CaCl2 কি করে? কার্বন ডাইক্লোরাইড, এটা কি করে? তোমার বিদ্যুৎ পরিবহন করে না, কোনটি সমযোজী অণু গঠন করে? সমযোজী অণু কারা গঠন করে ভাইয়া? দুটি অধাতব পরমাণু ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগির মাধ্যমে যে বন্ধনে আবদ্ধ হয় সেটাকে মানে সমযোজী বন্ধন বলে, তাই না? দেখো সোডিয়াম তো তোমার Na+ আয়ন গঠন করে, এটা হবে না। নিয়ন কি নিষ্ক্রিয়, নিয়ন তো নিষ্ক্রিয়, সে তো বন্ধনে আবদ্ধ হবে না, সে কারোর সাথে ইলেকট্রন গ্রহণও করবে না, কারোর সাথে ইলেকট্রন ত্যাগও করবে না। এই যে তোমার নিষ্ক্রিয় গ্যাসের মতো লাভ করার জন্যই তো মৌলগুলা কি করে? রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়, যাতে তারা নিয়নের মতো হইতে পারে বা যে কোনো নিষ্ক্রিয় গ্যাসের মতো হইতে পারে, তাই না? যাতে তারা মানে স্টেবল থাকে, তারা কারোর সাথে ইলেকট্রন গ্রহণ করবে না, কারোর সাথে তোমার ইলেকট্রন ত্যাগও করবে না। এরপর এটা হবে না। নিকেল কি এই ধরনের ধাতু যে নিকেল প্লাস হয়। এরপরে কি আছে তোমার? নাইট্রোজেন, নিকেল প্লাস হয়, নিকেল তো প্লাস হওয়ার কথা। আচ্ছা নাইট্রোজেন, দেখো নাইট্রোজেনের কি আছে? নাইট্রোজেন তো অধাতু, তো এটা কি হবে? এটা তুমি হবে তোমার এই যে নাইট্রোজেন আছে না ভাইয়া, তোমার এই যে N2, এই যে একটা নাইট্রোজেনের সাথে কি করে? ইলেকট্রন শেয়ার ভাগাভাগির মাধ্যমে তারা সমযোজী বন্ধন গঠন করে, N2। আগে কি আছে? আর আছে তোমার O2 আছে, F2 আছে, Cl2 আছে, Br2 আছে, I2 আছে, এগুলাই তো আছে, তাই না? তো এটা কি হবে? তোমার আনসারটা কোনটা হবে? নাইট্রোজেন হবে। এবং নাইট্রোজেনের পরিবর্তনশীল যোজনী কত ভাইয়া?
3 এবং 5, এই যে 3 এবং 5, ঠিক আছে। আচ্ছা, H2SA সালফারের সুপ্ত যোজনী কত, দেখো এখানে আমরা আবার দেখব সুপ্ত যোজনী, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। H2SA সালফারের সুপ্ত যোজনী কত হয়, সালফারের বেলায় কি হবে ভাইয়া, তোমার সালফারের সর্বোচ্চ যোজনী কত, এই দেখো 2 4 6, তাহলে সর্বোচ্চ যোজনী হচ্ছে 6 মাইনাস সক্রিয় যোজনী। সক্রিয় যোজনী মানে কি, এই যে H2SA সালফার কত যোজনী ইউজ করছে, তাই না? দেখো এই যে H2S কে আমরা কিভাবে লিখতে পারি, H2S, ঠিক আছে। সালফারের যোজনী এখানে 2 ইউজ করা হয়েছে, হাইড্রোজেন যোজনী কত 1, তাই না? তাহলে সালফারে কোন যোজনী ইউজ করা হয়েছে, এখানে 2 নম্বরটা ইউজ করা হয়েছে, 2 নম্বরটা, তাহলে সক্রিয় যোজনী কত 2, 6 থেকে 2 গেলে কত 4, বোঝা গেল? आंसर কোনটা হবে 4, ঠিক আছে। আচ্ছা, তো ভাইয়া আশা করছি আমরা এগুলা বুঝতে পারো, ঠিক আছে। এগুলো আজকে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ এখানে এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করছি। এই যে সূত্র যোজনী, এটা কিন্তু তোমাদের প্রতিবারের পরীক্ষায় আসে, এগুলা বের করে শিখতে হবে। এই যোজনীগুলো একটা যোজনী মানে কমন যোজনীগুলো তোমাদের নাম যদি মনে থাকে তোমরা এগুলা সহজেই বের করতে পারো। আমি তো দেখাই দিছি কোনটা কিভাবে হয়, তো দেখাই দিছি, ঠিক আছে। আচ্ছা দেখো ভাই, আমাদের 11 নম্বর প্রশ্নে কি বলছে, নিচের কোন অণুতে মুক্তজোড় ইলেকট্রন বেশি, নিচের কোন অণুতে মুক্তজোড় ইলেকট্রন বেশি। দেখো মুক্তজোড় মানে কি, দেখো আমাদের মুক্তজোড় ইলেকট্রন, বন্ধনজোড় ইলেকট্রন আছে, তাই না? যারা বন্ধনে যে ইলেকট্রন গুলা মানে অংশ নেই সেগুলোকে বন্ধনজোড় ইলেকট্রন বলে, আর যারা বন্ধনে যে ইলেকট্রন গুলো অংশগ্রহণ করে না সেগুলোকে কি বলে থাকে, মুক্তজোড় ইলেকট্রন বলে, ঠিক আছে। দেখো নাইট্রোজেন, নাইট্রোজেন যখন বন্ধনে অংশগ্রহণ করে তখন তার এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন বাদ থাকে, মানে 2টা মুক্ত ইলেকট্রন বাদ থাকে, ঠিক আছে। তাহলে নাইট্রোজেনের বেলায় কতটা, নাইট্রোজেনের বেলায় এক জোড়া, এক জোড়া। ক্লোরিন, দেখো এই যে নাইট্রোজেন কিভাবে লেখা থাকে ভাইয়া, নাইট্রোজেনকে এই যেভাবে লেখা হয়ে থাকে, ঠিক আছে। আর ক্লোরিনের বেলায় দেখো, ক্লোরিনের বেলায় 3 জোড়া থাকে, কারণ ক্লোরিনকে এই যে এভাবে লেখা থাকে, এই যে একটা 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো তোমার কি আছে, এরপর আছে তোমার হইতেছে অক্সিজেন, অক্সিজেনের বেলায় কি আছে তোমার 2 জোড়া, অক্সিজেনকে এই যেভাবে 2টা দেওয়া থাকে 2 জোড়া দেওয়া হয়ে থাকে, আর হাইড্রোজেনের তো নাই। এখন এই যেগুলো এগুলা এগুলা মানে কি, দেখো এই তোমার ক্লোরিন যে তোমার যেমন HCl, যেমন কি আছে HCl, দেখো আমি একটা দেখাই তোমাদের র্যান্ডমলি, এই যে এটা হচ্ছে কি, এটা হাইড্রোজেন, এবং এখানে কি আছে তোমার ক্লোরিন আছে, এই একটা, এই যে 2টা, এই যে 3টা, ঠিক আছে। এটা ঠিক আছে। তাহলে দেখো এখানে কি আছে, দেখো তোমার এখানে এই যে একটা এরকম আছে, সরি, তাহলে এভাবে কি করে, তাহলে এভাবে বন্ধন গঠন করে। আচ্ছা এরপরে কি আছে, এরপরে তোমার এই যে এখানে আবার 2টা এরপরে তো আছে, ঠিক আছে। দেখো এখানে দেখো তোমার, দেখো এই যে ক্লোরিনের একটা ইলেকট্রন কিন্তু বন্ধনে গঠন করছে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন এবং ক্লোরিনের একটা ইলেকট্রন মিলে কি করছে, তারা বন্ধন গঠন করছে, ঠিক আছে। দেখো এখন দেখো তোমার এই যে এখানে তোমার এই যে একটা বাদ আছে, এই যেখানে আবার 1 জোড়া আছে, এই যেখানে কি আছে আবার 1 জোড়া আছে, ঠিক আছে। 1 জোড়া 1 জোড়া 1 জোড়া, কয় জোড়া থাকলো 3 জোড়া, এই জন্য ক্লোরিনের 3 জোড়া ইলেকট্রন বিদ্যমান, ঠিক আছে। সেম ভাবে অক্সিজেন যখন যে পানি গঠন করে, অক্সিজেনের বেলায় কি থাকে 1 জোড়া, বা সরি 2 জোড়া থাকে, তখন সর্বোচ্চ কর আছে 3 জোড়া, যেহেতু ক্লোরিনের থাকে এখানে 3 জোড়াটা হবে ক্লোরিনের। DNA নাইট্রোজেনের যোজনী কত, BN এর সংকেতটা কিভাবে, তোমার রাসায়নিক সংকেতটা কিভাবে লেখা হয়, এই যে B 3টা বন্ধন N, কারণ নাইট্রোজেনের যোজনী কত ভাইয়া 3 হইতে পারে 5 হইতে পারে, এখানে নাইট্রোজেনের কোন যোজনী ইউজ করা হয়েছে 3 নম্বর যোজনী ইউজ করা হয়েছে, কারণ দেখো ব্রোমিনের কত 3 নম্বর যোজনী। তো এটাকে আমরা এভাবে না লিখে আমরা এভাবে B3N3 লিখতে পারি, যেহেতু 3 কে 3 দিয়ে বিভাজ্য করা যায়, এই কারণে আমরা কি করব, এই 3টাকেও লিখবো না, এই 3টাকেও লিখবো না, আমরা রাসায়নিক সংকেত লেখার নিয়মে আমরা এগুলো পড়ছি, তাই না। তো এখানে কোন যোজনী ইউজ করা হয়েছে ভাইয়া, তোমার 3 নম্বর যোজনী ইউজ করা হয়েছে। আর যদি বলতো BNA ব্রোমিনের কোন যোজনী ইউজ করা হয়েছে, এই সেম ভাবে 3 নম্বর যোজনীটাই কি করা হয়েছে, ইউজ করা হয়েছে। আচ্ছা NaCl বা সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণ, যেটা আমি যে খাবার লবণ খাই না, এই সোডিয়াম ক্লোরাইড ক্যাটায়নের, এই দেখো NaCl এর ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস নিচের কোনটিকে সমর্থন করে। সবার আগে আমরা জানি এই যে NaCl আছে,
এই যে NaCl কে ভাঙলে কিভাবে হয় Na প্লাস Cl মাইনাস। তো এখানে আমাকে কি বলছে, আমাকে বলছে NaCl এর ক্যাটায়ন, ক্যাটায়ন কোনটা এই যে সোডিয়াম প্লাস, এটাকে নিয়ে আমরা আলোচনা করব। Na প্লাস কাকে সমর্থন করে, দেখো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত 11, 11 থেকে যদি একটা ইলেকট্রন বাদ যায় কত থাকে 10, 10 পারমাণবিক সংখ্যা কার নিয়ন, তাইলে কোনটা হবে ভাইয়া ইলেকট্রোমিনেশন নিজের কোনটিকে সমর্থন করে। আচ্ছা এখন নিয়নের মতো কোনটা দেখায় এটা দেখবো। অ্যালুমিনিয়ামে পারমাণবিক সংখ্যা কত 13, 13 থেকে 3টা ইলেকট্রন গেলে কত হয় 10 হয়। দেখো এটা কিন্তু নিয়নের মতো দেখায়, এটাও কি নিয়নের মতো দেখায়। ক্যালসিয়াম, ক্যালসিয়াম পারমাণবিক সংখ্যা কত 20, 20 থেকে 2টা ইলেকট্রন গেলে কত হয় 18 হয়। 18 কার পারমাণবিক সংখ্যা আর্গনে, এটা কোনটা হবে আর্গনে। লিথিয়াম, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত ভাইয়া হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম 3 পারমাণবিক সংখ্যা, 3 থেকে 1 গেলে কত থাকে 2 থাকে, 2 পারমাণবিক সংখ্যা কার হিলিয়াম। পটাশিয়াম, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত 19, 19 তাই না, আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম। তো 19 থেকে একটা ইলেকট্রন গেলে কত হয় ভাইয়া 18 হয়। তো এখানে কি হবে, এখানে হবে এটা কি আর্গনের মতো। এখন দেখো প্রশ্নটা দেখো, এখন NaCl এর ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস, NaCl ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস কোনটা নিয়নের মতো, নিয়ন আর কি বলতে পারো নিয়ন বিন্যাস নিচের কোনটিকে সমর্থন করে। এই যে নিয়নের সাথে কার কোনটি নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস দেখায়, এই দেখো Al3+, এটা কি নিয়ন নিয়ন মিলে গেছে, বুঝতে পারছো। এভাবে আমরা বের করতে পারি, একটু মানে প্র্যাকটিস করতে করতে তোমাদের অভ্যাস হয়ে যাবে, তোমরা দেখেই বলে ফেলতে পারবা, তোমাদের এটা করা লাগবে না। এই যে আমি যেরকম বের করলাম না, তোমাদের করাই লাগবে না, যখন প্র্যাকটিস করবো অনেক বেশি। প্রথম দিকে তো প্র্যাকটিস করতে টাইম তো লাগবেই, পরবর্তীতে টাইম লাগবে না। কোন অক্সাইডটি অম্লধর্মী, দেখো যাই হোক এই টপিকটা তোমাদের বইয়ের নাই, তো এই অধ্যায়ে নাই, ঠিক আছে, ওই অধ্যায়ে পড়া না। তবে দেখলাম যে তোমাদের বোর্ড পরীক্ষাতে আসছে, তোমাদের কনসেপ্টটা কিন্তু আমরা পড়ে ফেলছি। এটা জানার জন্য যে কনসেপ্টটা দরকার আমরা কিন্তু জানা আছে, ঠিক আছে। এই অধ্যায়ে পরে আমরা কনসেপ্টটা জানি, তো এই কারণে এটা দিয়ে দিলাম। কোন অক্সাইডটি অম্লধর্মী, দেখো এখানে তোমরা দুইটা জিনিস মনে রাখবা, ধাতুর অক্সাইড, ধাতু কোনগুলো যে গ্রুপ 1 গ্রুপ 2 এগুলো, ধাতুর অক্সাইডের যে তারা কি হয়, তারা হয় ক্ষারীয়ধর্মী। ধাতুর অক্সাইড কি হয় ক্ষারীয়ধর্মী। ও ধাতুর অক্সাইড কোনটা গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17, এরা কি হয়, এরা হয় তোমার অম্লীয়ধর্মী, ঠিক আছে। তাহলে ধাতুর অক্সাইড কি, ধাতুর অক্সাইড হচ্ছে ক্ষারীয়, অধাতুর অক্সাইড কি এটা হচ্ছে অম্লধর্মী। এখানে কোনটা হবে ভাইয়া, এখানে হবে কোন অক্সাইডটি অম্লধর্মী অবস্থায় না, এটা হবে অধাতু। আমাকে অধাতুগুলোকে বের করতে হবে। দেখো এখানে কি বলছে, দেখো Na2O, Na2O, এখানে কি আছে, এখানে আছে তোমার ধাতু আছে সোডিয়াম ধাতু, এটা হবে না। K2O পটাশিয়াম ধাতু, এটাও হবে না। কারণ দেখো ধাতুর অক্সাইড, ধাতুকে সোডিয়াম অক্সাইড এটা কি এটা হবে ক্ষারীয়, ধাতুর অক্সাইড ক্ষারীয়। পটাশিয়াম ধাতু, পটাশিয়ামের অক্সাইড কি হবে ক্ষারীয়। ম্যাগনেসিয়াম একটা ধাতু, ম্যাগনেসিয়াম অক্সাইড কি হবে ধাতু, সরি ক্ষারীয়। নাইট্রোজেন কি, নাইট্রোজেন কত নম্বর গ্রুপে পড়ে 15 নম্বর গ্রুপের মধ্যে পড়ে না। নাইট্রোজেন, ফসফরাস, তারপরে তোমার কি ছিল আর্সেনিক, এরা কি 15 নম্বর গ্রুপের না। তো অধাতুর অক্সাইড কি বলছিলাম তোমার অম্লধর্মী হবে, তো এটা কি হবে অ্যান্সারটা হবে এটা। আর ক্ষারীয় কি বাকি তিনটাই দিচ্ছে ক্ষারীয়ধর্মী, বুঝা গেল সহজ না। হ্যাঁ, PCl3 যৌগটিতে কত জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। PCl3 ফসফরাস আর ক্লোরিন, ফসফরাসের যোজনী কত ভাইয়া 3 এবং 5, ফসফরাসের যোজনী কত 3 এবং 5। এখানে কত নম্বর যোজনী ইউজ করা হয়েছে P1Cl3, কারণ ক্লোরিনের যোজনী কত 1, তাহলে 3 নম্বর যোজনী ইউজ করা হয়েছে এখানে, বোঝা গেল। আর যদি বলতো PCl5 কত যোজনী করা হয়েছে, PCl5 বলে ফসফরাসের 5 নম্বর যোজনী ইউজ করা হয়েছে হয়তো, ঠিক আছে। আচ্ছা দেখো আমরা এটা কিভাবে মানে বন্ধন গঠন করে সেটা দেখি। এই যে ফসফরাস হলে একটা, দুইটা, তিনটা, তারপরে ক্লোরিনের বেলায় যখন 3টা ক্লোরিন মিলে যখন থাকে, তোমার এদিকে একটা ক্লোরিন থাকে, এভাবে ক্লোরিন থাকে, এভাবে ক্লোরিন থাকে, এভাবে ক্লোরিন থাকে, ঠিক আছে। ফসফরাসের বাইরে শক্তিস্তরে কয়টা ইলেকট্রন থাকে 5টা ইলেকট্রন থাকে, 5টা ইলেকট্রন থাকে। এই যে এখানে একটা থাকে, দুইটা থাকে, তিনটা থাকে, চারটা থাকে, 5টা থাকে, ঠিক আছে। আর তারা যখন বন্ধনে যখন আবদ্ধ হয় তারা কি করে এই ক্লোরিন একটা ইলেকট্রনের সাথে বন্ধন করে, এটার সাথে বন্ধন করে,
এটার সাথে বন্ধন করে, ঠিক আছে। আর তাদের নিজস্ব কয়টা থাকে, এখানে তোমার 3টা থাকে, একটা এই ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস আমি দেখাইছি, এই দেখো এই যে ক্লোরিনের সর্বশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে, 2 3 4 5 6 7, 7টা থাকে। দেখো এই যে 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7, ঠিক আছে। ফসফরাসের বাইরের শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে, 5টা ইলেকট্রন থাকে। দেখো এই যে 2 সবুজরা দেখো 2 3 4 5, ঠিক আছে। তো সে 3টা এই যে এরকম বন্ধন গঠন করছে। এখানে আমরা কি বলছে, PCl3 যৌগটিতে কত জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে, যারা যে ইলেকট্রনগুলা বন্ধনে অংশগ্রহণ করে না সেগুলোকে কি বলে, তোমার মুক্ত জোড় ইলেকট্রন বলে। দেখো এখানে বন্ধনে এই ইলেকট্রনটা ইউজ করছে, এটা বন্ধনে অংশগ্রহণ করছে, এটা বন্ধনে অংশগ্রহণ করছে, তাই কোনগুলো বন্ধনে অংশগ্রহণ করছে না ভাইয়া বলো তো? এই যে এটা একটা, এটা এটা এটার ক্ষেত্রে এই যে এটা, এই যে এটা, এই যে এটা, এটার ক্ষেত্রে এই যে এটা, এটা এটা। আর ফসফরাসের বেলায় কোনটা, তোমার এই যে এটা। তাহলে কয় জোড়া হলো দেখো ভাইয়া, এখানে 3 জোড়া, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 10 জোড়া ইলেকট্রন কি হয়েছে, এটা মুক্ত জোড় ইলেকট্রন, এটা বন্ধনে অংশগ্রহণ করে নাই। তাহলে কোনটা হবে ভাইয়া এখানে, 10 জোড়া ইলেকট্রন। এখন তোমাদের বলতো ভাইয়া এই টাইপ থেকে যদি আর যদি প্রশ্ন আসে তখন পারবা না, এই টাইপ থেকে আর যাই প্রশ্ন করুক আমরা কিন্তু এখন পারবো, ঠিক আছে। তো এই টাইপের যারা এমসিকিউ আছে আমরা কি করবো এখন, মানে একটা টেস্ট পেপার খুলে সলভ করে হলো কি কি প্রশ্ন, কি কি ধরনের প্রশ্ন আসছে, তাহলে তোমার একটা সহজ লাগবে, ঠিক আছে। একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু যদি তোমরা যদি বেশি প্র্যাকটিস করো তোমার সময় লাগবে না পরীক্ষাতে। সালফারের সঠিক সংকেত কি, দেখো সালফারের সঠিক সংকেত কি, এটা তোমাদের একটু মনে রাখবা, তোমাদের বইয়ে দেওয়া আছে সালফার কি থাকে, S8 অণু আকারে থাকে। সালফার কি থাকে, S8 অণু আকারে থাকে, S8 অণু আকারে থাকে, এই যে অণু আকারে থাকে। তোমরা অনেকে কি করবা, তোমরা এই যে X2 দেখে গেল, এটা X2 না, তাদের বইয়ে দেওয়া আছে S8 অণু আকারে থাকে। আর একটু ইনফো দিয়ে দিই, তোমার ফসফরাস মনে হয় P4 অণু আকারে থাকে। ফসফরাস কি থাকে, P4 অণু আকারে থাকে, একটু শিওর না, আমার কোথায় যেন দেখছিলাম মনে হইতেছে, একটু শিওর হয়ে নেওয়া, ঠিক আছে। ফসফরাস P4 আকারে থাকে আর সালফার S8 আকারে থাকে। আচ্ছা, কোন মৌলটি একাধিক যোজনী প্রদর্শন করে, আমরা কিন্তু দেখছিলাম তাই না, একাধিক পরিবর্তনশীল যোজনী বলা হয়, যারা একাধিক যোজনী প্রদর্শন করে তাদেরকে কি বলা থাকে, পরিবর্তনশীল যোজনী বলা হয়ে থাকে। অক্সিজেনের যোজনী কত ভাইয়া, O2 মাইনাস, 2 মাইনাস, তো এটা একটাই আছে। সোডিয়ামের বেলায় +1, এটা কি আছে, একটা আছে। ও সরি, যোজনীটা প্লাস মাইনাস হয় না, এটা কিন্তু মনে রাখবা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আমি নিজে ভুল করছি আবার। চার্জ সংখ্যা বা আধান সংখ্যা এটা কিন্তু পজিটিভ নেগেটিভ হইতে পারে, যোজনী কিন্তু অলওয়েজ একটা সংখ্যা, তার কোনো পজিটিভ নেগেটিভ চিহ্ন নাই, বুঝতে পারছো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যোজনী কোনো পজিটিভ নাই নেগেটিভ নাই, যোজনী এটা মাত্র সংখ্যা শুধু। তাহলে অক্সিজেন যোজনী কত, 2। আর যদি বলতো অক্সিজেনের চার্জ সংখ্যা কত, তখন বলতাম আমি O2 মাইনাস, ঠিক আছে। কিন্তু যখন যোজনী বলতেছি শুধু 2 হবে। নাইট্রোজেনের যোজনী কত, 1। ফসফরাসের যোজনী কত ভাইয়া, 3 আছে, 5 আছে। ফ্লোরিনের বেলায় কত, 1। তাহলে কার যোজনীর একাধিক আছে, ফসফরাসের একাধিক আছে, তাহলে এটা হবে ফসফরাস। জিঙ্ক ফসফেটের সংকেত দেখো, এই তোমাদের যে যৌগমূলক আছে না, যৌগমূলকে দেখো তোমাদের চার্ট দেওয়া আছে, সেই চার্টটা একটু কষ্ট করে পড়তে হবে, কারণ যদি ভালো মার্ক পেতে চাই ওয়ানতে পড়তে হবে। দেখেন দেখো এই যেটা জিঙ্ক ফসফেটটা আমরা যদি যোজনীটা যদি জেনে ফেলি, কোন মৌলের কোন যোজনী সেটা যদি জানি আমরা এটা সহজে বের করতে পারবো, ঠিক আছে। প্রথমে দেখো জিঙ্ক আর ফসফেট, ফসফেট মানে কি, PO4, এটা তো জানি। ফসফেট মানে কি, PO4 জানি। তারপরে কি জানি, জিঙ্কের যোজনী কত, 2 জানি, কারণ জিঙ্ক 2+ হয়। জিঙ্কের যোজনী কত, 2। ফসফেটের যোজনী কত, 3। জিঙ্কের যোজনী 2, ফসফরাসের যোজনী কত, 3। তা আমি প্রথমে দেখি, আমি প্রথমে কি লিখবো, একটা জিঙ্ক লিখলাম, PO4 লিখলাম, ঠিক আছে। জিঙ্কের যোজনী কত, 2, এটা ব্র্যাকেট দিয়ে আমি 2 দিলাম। তারপর ফসফেটের যোজনী কত ভাইয়া, 3। এই দেখো, এখন দেখো কোনটার সাথে মিলে, এটা তো হবে না, এটা ক নম্বরে হবে না, Zn3PO4 2, হ্যাঁ এটা মিলে গেছে। আর এটা কি হয়েছে, এটা তো Zn3, ওখানে PO3 দেওয়া আছে, PO3 হবে না, PO4 হবে, বুঝতে পারছো। অনেকে তাড়াহুড়া করে 4 নম্বরটা দিয়ে দিবে, 4 নম্বরটা দিলে কি হবে, গুল্লা খাবা, আমাদের 3 নম্বরটা দিতে হবে, PO4।
আশা করছি ভাইয়া এগুলো আমি চেষ্টা করছি খুবই সহজে বোঝানোর। আচ্ছা, আশা করি সবাই বুঝছো এটা। তো এখন দেখো তো ভাইয়া আমাদের 19 নম্বর প্রশ্ন কি বলছে, রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে কোন ইলেকট্রন, রাসায়নিক যে আমাদের যে বন্ধনগুলো, আণবিক বন্ধন হোক, তোমার সমযোজী বন্ধন হোক, ঠিক আছে, এগুলাতে কোন ইলেকট্রনগুলো অংশগ্রহণ করে। কি বলছে দেখো, যুদ্ধতার ইলেকট্রন, সব ইলেকট্রন, প্রথম শক্তি স্তরের ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন। দেখো এখানে প্রথম বলে রাখি, দেখো এই যে হাইড্রোজেন, ঠিক আছে, যেমন ধরো যে হাইড্রোজেন, আমরা আপাত দৃষ্টিতে কি দেখি, হাইড্রোজেন একটা শক্তি স্তর আছে, বা যেসব মৌলের শুধুমাত্র একটাই শক্তি স্তর আছে তাদের দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রনগুলো কিভাবে থাকবে, প্রশ্ন হইতেছে না এটা। তা আমরা জানি প্রথমেই আমাদের কি হয়ে যাবে, গ বাদ হয়ে যাবে, গ নম্বর বাদ হয়ে যাবে, প্রথমে বাদ হয়ে যাবে, গ বাদ হয়ে যাবে। এবার দেখো সব ইলেকট্রন, দেখো বন্ধনে কি সব ইলেকট্রনগুলো অংশগ্রহণ করে না, যেগুলা কি থাকে তোমার বাইরের ইলেকট্রনগুলা, যে একটা পরমাণুর যে বাইরের শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো কি করে, তারা বন্ধনে অংশগ্রহণ করে, তারা সব ইলেকট্রন কিন্তু না। তাহলে গ নম্বরটাও হবে না। ক নম্বর কি বলছে দেখো, যোজ্যতা ইলেকট্রন, এই যে বলছি যে বাইরের ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করে, যে বাইরের ইলেকট্রনগুলো কিন্তু তোমার যোজ্যতা ইলেকট্রন বলে, ঠিক আছে। তো আনসার কোনটা হবে, আনসার হবে যোজ্যতা ইলেকট্রন। নিচে কোনটি বিদ্যুৎ পরিবহন করে, তোমার সমযোজী বন্ধন বিদ্যুৎ পরিবহন করে না, আণবিক বন্ধন বিদ্যুৎ পরিবহন করে, তাই না। এবার দেখেন কি বলছে দেখো, এই যে সালফার কি একদম অধাতু না, তো এটা কি বিদ্যুৎ পরিবহন করে না। সিলিকন বিদ্যুৎ পরিবহন করে না, কারণ অধাতু। ফসফরাস এটা অধাতু, বিদ্যুৎ পরিবহন করে না। গ্রাফাইট জিনিসটা কি, আর তোমাদের একটা মনে রাখি, এই যে সিলিকন আছে না, মনে রাখতে পারলে ভালো, আর না রাখার সমস্যা নেই। এই যে সিলিকনটা কি করে, তোমার দৈত্যাকার অণু গঠন করে, দৈত্যাকার অণু গঠন করে কোনটা, SiO2, সিলিকন ডাইঅক্সাইড। এই সিলিকন ডাইঅক্সাইড কি করে, তোমার দৈত্যাকার অণু গঠন করে। মনে রাখতে পারলো না, সমস্যা নাই। ওদের গ্রাফাইট জিনিসটা কি দেখো, এই যে তোমার দেখো, এই যে কি আছে তোমার কার্বন, এই যে কার্বন মনোটা, এটা কি আছে, দুইটা রূপ আছে। কার্বন পরমাণু কি আছে, দুইটা রূপ আছে, একটা হচ্ছে হীরক, আর একটা হচ্ছে কি গ্রাফাইট, ঠিক আছে। দেখো গ্রাফাইট জিনিসটা কি, এই যে পেন্সিল আছে না, এই যে পেন্সিলের যে কালো অংশটা, এই যে ভিতরের যে কালো অংশটা, এটা হচ্ছে গ্রাফাইট, এটা হচ্ছে কি গ্রাফাইট। আর হীরক, এটা যেহেতু আমার কাছে নাই, থাকলে আমি ধনী হইতাম। তো হীরকটা কি, এটা কি এই যে হীরা, ডায়মন্ড, এগুলো হচ্ছে কি কার্বনের রূপভেদ। কার্বনের কয়টা রূপভেদ আছে, দুইটা রূপভেদ আছে, এটা হীরক আর এটা হচ্ছে গ্রাফাইট, যেটা পেন্সিলে আছে। এই যে হীরকের মধ্য দিয়ে, কার্বন কিন্তু নিজে কিন্তু অধাতু, তাই না, এর মধ্যে কিন্তু তোমার যে বিদ্যুৎটা পরিবাহিত হওয়ার কথা না। এই যে হীরকের মধ্য দিয়ে বিদ্যুৎটা পরিবাহিত হয় না, পরিবাহিত হয় না। কিন্তু এই যে গ্রাফাইট আছে না, এই যে পেন্সিলের যে কালো অংশটা, এটার মধ্যে দিয়ে কিন্তু বিদ্যুৎ পরিবাহিত হয়, এটার মধ্য দিয়ে কি হয়, বিদ্যুৎ পরিবাহিত হয়, পরিবাহিত হয়। তাহলে কার্বনের দুইটা রূপভেদ, এর মধ্যে একটা হচ্ছে হীরক আর একটা হচ্ছে গ্রাফাইট। এই গ্রাফাইটের মধ্যে দিয়ে কি হয়, বিদ্যুৎটা পরিবাহিত হয়। তাহলে আনসার কোনটা হবে ভাইয়া, গ্রাফাইট হবে। লিথিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত, লিথিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত। লিথিয়ামকে যদি আমরা লিখি, এই যে লিথিয়াম, এবার দুইটা থাকবে, এখানে দুইটা ইলেকট্রন থাকবে, আর বাইরে দিকে একটা ইলেকট্রন থাকে, এটা কি তার যোজ্যতা ইলেকট্রন। কয়টা যোজ্যতা ইলেকট্রন, একটাই। আর্গনের অনুরূপ ইলেকট্রন বিন্যাস কারা দেখায়, ওই যে আমরা এখন বহুপদী এমসিকিউ সলভ করবো, ঠিক আছে। আমাদের জ্ঞানমূলক টাইপের প্রশ্নগুলো আমরা এখন সলভ করে ফেলছি, এখন বহুপদী এমসিকিউ সলভ করবো। আর্গনের কত ভাইয়া ইলেকট্রন, 18টা। পারমাণবিক সংখ্যা কত, 18। দেখো এখন দেখো ক্লোরিন, এই যে ক্লোরিনের কত, 17, তাই না। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত, 17। সে একটা ইলেকট্রন গ্রহণ করে আর্গনের মতো, বা 18 ইলেকট্রন বিন্যাসের মতো হয়, এটা হচ্ছে কি আর্গন। ক্যালসিয়াম কত, 20, সে দুইটা ইলেকট্রন দান করে, তার কত হয়, 18 মতো হয়, এটা কি আর্গন। এই দেখো এই যে ব্রোমিন জিনিসটা তোমার দেখাই, দেখো যে আমাদের যে নিষ্ক্রিয় গ্যাসের যে লিস্টটা আছে, গ্রুপটা আছে, সেখানে প্রথমে কি আছে, হিলিয়াম আছে, এরপরে কি আছে, নিয়ন আছে, এরপরে আছে আর্গন আছে, এরপরে আছে ক্রিপ্টন আছে, এরপরে জেনন আছে, এরপরে তোমার রেডন আছে, এরপরে অর্গানেসন আছে। এরকম আছে 18 নম্বর গ্রুপের যে মৌলগুলা। আর দেখো 17 নম্বর যে গ্রুপের মৌলগুলা,
তোমার কোথা থেকে শুরু হয়? এই নিয়ম থেকে শুরু হয়। ফ্লুরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে, ঠিক আছে, এরকম, তাই না? এখন দেখো ব্রোমিন মাইনাস, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে আর্গনের মতো হয়, ব্রোমিন একটা ইলেকট্রন গ্রহণ করে কার মতো হবে? ক্রিপ্টনের মতো হবে। সরি, কারেন্টটা চলে গেল, দেখা যাইতেছে আধার হয়ে গেছে, আধার হয়ে গেছে, একটা সেকেন্ড। আচ্ছা ভাই, একটু কষ্ট হবে, আমরা দেখি আমরা শেষ করে ফেলবো, ঠিক আছে? সরি, কারেন্টটা চলে গেল, একটু বৃষ্টির সময় তো কারেন্টটা চলে যায় আর কি। আমরা শেষ করে ফেলবো একটু তাড়াতাড়ি, একটু কষ্ট হলে দেখে ফেলি। দেখো কি বলছে, তার আমাদের কি বলছে, এই যে ব্রোমিন কি করে, একটা ইলেকট্রন গ্রহণ করে সে ক্রিপ্টনের মতো অবস্থা করে, তাহলে আমাদের এটা হবে না, আমাদের আছে কোনটা হবে? 1 এবং 2 হবে, এটা হবে না। এটা কার মতো হবে ভাইয়া? এটা হবে তোমার ক্রিপ্টনের মতো। লেখা বলে কি বোঝা যাইতেছে? একটু কষ্ট হবে। দেখো এই যে পোলার যৌগ, এই যে পোলার যৌগ তারা কি করে, তোমার যারা পোলার যৌগ তারা কি করে, তারা পানিতে দ্রবীভূত হয়, তারা পানিতে দ্রবীভূত হয়। এর মধ্যে কি দেওয়া আছে? বইতে স্পষ্টভাবে লেখা আছে পানি একটি পোলার সমযোজী যৌগ, তাই না? তো আমাদের এটা হবে আনসার। এরপরে খ নম্বর যে C2H5OH, এটাকে কি, এটা কিভাবে লেখা হয় ভাইয়া? এটাকে লেখা হয় তোমার CH3CH2OH, মানে কি ইথানল। এটাও কিন্তু দেওয়া আছে, এটা ব্যতিক্রম বলে দেওয়া আছে, এটাও কি পানিতে দ্রবীভূত একজন পোলার যৌগ। HF হাইড্রোজেন ফ্লোরাইড, এটাও কি এক ধরনের পোলার যৌগ। আমাদের আনসার কোনটা হবে? 1, 2, 3 হবে। ক্লোরিন পরমাণু হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন গঠন করে। হ্যাঁ, ক্লোরিন কি করে? হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন গঠন করে, এটা সত্য। আপনার কি আছে? ক্যালসিয়াম এর সাথে আয়নিক বন্ধন গঠন করে, HCaCl2, CaCl2, এটা মানে কি HCl, CaCl2, এটাকে আয়নিক বন্ধন গঠন করে, সত্য। ক্লোরিনের সাথে সমযোজী বন্ধন গঠন করে, দেখো যে Cl2, কি করে তারা? সমযোজী বন্ধন গঠন করে, এটা হবে আনসার। তাহলে 3টা হবে আনসার। নিষ্ক্রিয় গ্যাসের বেলায় যোজনী কত? 0। হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাসের যোজন তো 0 হবে, কারণ কি করে তারা? কারোর সাথে ইলেকট্রন গ্রহণও করে না, কারোর সাথে ইলেকট্রন ত্যাগও করে না, কারোর সাথে রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে না, এখানে তাদের কি হবে? যোজনীটা হবে 0, এটা হবে আ। স্থিতিশীল কাঠামো, হ্যাঁ, তারা স্থিতিশীল কাঠামো মানে ইলেকট্রন বিন্যাস তারা বজায় রাখে, তো এটা হবে আনসার। যোজ্যতা স্তরে শুধুমাত্র অষ্টক পূর্ণ থাকে। দেখো যোজ্যতা স্তর মানে কি? বাইরের যে শক্তি স্তর, যোজ্যতা স্তর শুধুমাত্র অষ্টক পূর্ণ মানে কি? মানে 8টা ইলেকট্রন থাকবে, তাই না? দেখো এটা সবার ক্ষেত্রে সত্য, এটা কিন্তু ঠিক না। দেখো যে হিলিয়ামও কিন্তু, হিলিয়াম কিন্তু নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়ামের বাইরের শক্তি স্তর করে ইলেকট্রন থাকে, 2টা ইলেকট্রন থাকে, তো এটা কিন্তু হিলিয়ামের ক্ষেত্রে কি হয়ে যায়? ব্যতিক্রম হয়ে যায়, তো এটা হবে আনসার না। তাহলে শুধুমাত্র কোনটা হবে? 1 আর 2টা হবে আনসার। আশা করছি ভাই এটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে।